আজ আমি যা যা রান্না করবো সবই শেয়ার করবো আপনাদের সাথে এই ব্লগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা আরফিন। দেখতে পাচ্ছেন এখানে আদা থানতুনি পাতা, এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব। এটাকে কেটে কুচি কুচি করে কেটে নেব। এর সাথে নিয়ে নেব কিছু পরিমাণ আলু কুচি। আলু দিয়ে আমি আদা থানতুনি পাতা ভাজি করব। দেখতে পাচ্ছেন এটাকে কেটে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। সরিষা তেল গরম করে নেব কড়াইতে, তার ভিতরে দিয়ে দেবো বেশি কিছু একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কিছু পরিমাণ কাঁচামরিচ। যেহেতু একটু শাক ভাজি, এই শাক ভাজির মধ্যে আপনার একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে। আমি এখানে কোনো রসুন ইউজ করিনি, যেহেতু আমি রসুনটা বাটা রসুন দিয়ে দেবো। আর এখানে কোনো কুচানো রসুন দিইনি। কুচানো রসুন দিলে স্বাদটা একটু কম লাগে ভালো, এর জন্য আমি কি রসুনটা মিলে যাওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো বাটা রসুন। আর বাটা রসুনটা দিলে স্বাদটা একটু ভালো লাগে, আর রসুন বাটাটা একদম সবজির সাথে শাকের ভাজির সাথে মিলে যাবে। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ ভাজাটা প্রায় হয়ে আসছে, তার মধ্যে দিয়ে দেবো এখন বাটা রসুন। বাটা রসুনটা একটু লেটে দিলে ভালো হয়। এটাকে ভালোভাবে ভেজে নেব মিক্স করে, তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু আর শাক। আদা থানতুনি শাকটাকে আমি ভালোভাবে কেচে নিয়েছিলাম, এটাকে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি মিক্স করে নেব। যেহেতু মিক্স না করলে নিচে পেঁয়াজটা আর কাঁচামরিচটা পুড়ে যেতে পারে, ওটাকে আমি উলটপালট করে মিক্স করে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ঢাকা। যেহেতু দেখতে পাচ্ছেন আমার এটা মিক্স হয়ে গেছে, এখন আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তুলে নেব। কিছু সময় পর দেখতে পাচ্ছেন পানি ছেড়ে দিয়েছে। পানি ছেড়ে দেওয়ার পরে এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো। এখন আর আমি ঢাকা দেবো না, যেহেতু আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে কমপ্লিট হয়ে গেলো আমার আদা থানতুনি শাকের ভাজি। এখানে দেখতে পাচ্ছেন তরমুজের খোসা, এগুলোকে আমি ফ্রিজে সংরক্ষণ করেছিলাম নষ্ট না হয়ে যাওয়ার জন্য। তারপর এটাকে কেটে এরকম আকারে নিয়ে নেব। সরিষা তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো নদীর গুঁড়ো চিংড়ি। এটাকে দিয়ে এর মধ্যে কিছু পরিমাণ লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এটাকে ভাজা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এটা বড় বড় একটি নদীর গুঁড়া চিংড়ি ছিল। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো জিরা বাটা। যেহেতু জিরা বাটাটা একটু কম দিবেন। এটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছু পরিমাণ পানি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটাকে দিয়ে ভালোভাবে কষাতে হবে। এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আমি কষিয়ে নেব। যেহেতু তরমুজের খোসা খেতে খুবই সুস্বাদু আর লোভনীয় হয়ে থাকে, একটু একটু টক টক লেগে থাকে, সেই জন্য আলুটাকে আগে কষিয়ে একটু সেদ্ধ সেদ্ধ আকার করে নিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে তরমুজের খোসাটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মিক্স করে এটাকে ভালোভাবে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পরে যখন দেখতে পারবেন যে কষানোটা কমপ্লিট, তার মধ্যে দিয়ে দেবেন ঝোল। ঝোলের পরিমাণটা একটু কম দেবেন, পানি তরকারি যেহেতু এটার আরও ঝোল বের হবে। তারপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেখতে পাচ্ছেন চলে আসলাম কিছু সময় পরে। দেখতে পাচ্ছেন আমাদের তরমুজের খোসা, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে ঝোল প্রায় হয়ে আসছে, সবই সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এটা কমপ্লিট হয়ে গেল আমাদের। তরমুজের খোসা যেহেতু মাখা মাখা ঝোল রাখবো সেই জন্য কমপ্লিট হলো। এখন আমি মুরগির গোশের কষা রান্না করব। মুরগির গোশের কষা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে সরিষা তেল করে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ ভেজে নেব। দিয়ে দেবো 2টা এলাচ, দিয়ে দেবো 2টা তেজপাতা আর কিছু পরিমাণে দারচিনি। এটাকে দিয়ে ভালোভাবে বাদামি করে ভেজে নেব। ভালো করে বাদামি করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা। এটাকে দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে আরও দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পরিমাণ মতো দিয়ে দেবো। যে যতটুকু খাবেন অতটুকুই দেবেন। এটাকে দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করবো কিছু সময় তেলে। নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো অল্প কিছু পানি। পানিটা দিয়ে তারপর এটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে এর মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব মরিচের গুঁড়া। এটাকে দিয়ে একসাথে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। কিছু সময় নাড়াচাড়া করার পরে দেখতে পাচ্ছেন এখানে এটার খুব সুন্দর একটা কালার চলে আসবে। আর এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর গন্ধটা উঠে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। যেহেতু গোশটা নরম, আমি যেহেতু এটা পোলট্রির গোশ রান্না করবো সেই জন্য এটাকে আমি আগে আলুটাকে কষিয়ে নেব। ছোট ছোট আকারে আলু কেটে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দেবো মুরগির গোশটাকে দিয়ে ভালোভাবে এখানে কষাতে হবে। তবে জল অ্যাড করবো না, এই জলেই আমার এটা সেদ্ধ হয়ে আসবে প্রায়। দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালোভাবে কষাচ্ছিলাম। এটাকে কষাতে কষাতে যখন দেখবেন কষানোটা কমপ্লিট হয়ে গেছে, আমার এটা দেখতে পাচ্ছেন এখানে এখন তেলটা ছেড়ে দেবে। হালকা পরিমাণে আমি একটু ঝোল দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য। বেশি জল দেবো না, কষানিয়ে আমার এই গোশটা কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব ঢাকাটা উঠিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন কীরকম আমার গোশের কালারটা চলে আসছে আর এটা আমার সেদ্ধ হয়ে আসছে। এখন আমি একদম ভুনা ভুনা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণ জিরার গুঁড়া,
আগে থেকে টেলে রাখা জিরার গুঁড়োটাকে আমি এর সাথে দিয়ে মিক্স করে তৈরি হয়ে যাবে আমাদের আজকে লোভনীয় মুরগির গোশ আলু দিয়ে কষা। হয়ে গেল আমাদের এখানে তরমুজের খোসা আমি চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছি, গোশের ভুনা করেছি কষা, আর এখানে দেখতে পাচ্ছেন আদা থানকুনি শাক আলু দিয়ে ভাজি। কমপ্লিট হয়ে গেল। আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।